নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন তাজের স্বপ্ন উপন্যাসের ৭ম পর্ব। কাহিনী শেষ করার পর প্রিয়দর্শী বলেছিল, তুমি তো আমার চেয়েও হতভাগা। আমি কি পাইনি তার হিসাবও পাইনি, কিন্তু তুমি তো জানো তুমি কি হারিয়েছ। ম্লান হেসেছিল শ্রবণা। সেদিনটা কেটেছিল নিরানন্দ কথার আলাপনে। দুঃখের ধারা স্নানে স্নান করেছিল একত্রে। এর দুঃখ ওর দুঃখ, বেদনা ভাগ করে নেবার যে আনন্দ, সেই আনন্দটুকুই এ দিনের আলাপনে লাভের অঙ্ক। কিন্তু তার পরের দিনটা, সেই দিনটা ছিল অনাবিল আনন্দের, বাঁধন ছেঁড়া মুক্তির দিন। সেই দিনটায় শ্রবণার শুটিং ছিল না, ছুটির দিন। আর প্রিয়দর্শী তো বেকার মানুষ। শাহজাহানকে শ্রবণা জানতে দেয়নি যে তার সেদিন শুটিং নেই। প্রতিদিনের মতো সকালবেলা বের হয়ে পড়েছিল বাড়ি থেকে। শাহজাহান একবার প্রশ্ন করেছিল, আজ যে তোর গাড়ি এলো না বড়? প্রতিদিন তো পিকআপ ভ্যান এসে তুলে নিয়ে যায় তোকে। শ্রবণা সোজা মিথ্যে কথা বললে। গাড়িটা গন্ডগোল করছে। ড্রাইভার কালকেই বলে রেখেছিল আজ গাড়ি সারাতে দেবে। তুমি ভেবো না, আমি বাসেই চলে যাব। তোকে কি পৌঁছে দিয়ে আসবো? কি দরকার, রাস্তা তো আমি জেনেই গেছি। শাহজাহান আর আপত্তি করেনি। শ্রবণা চলে এসেছিল মেরিন ড্রাইভের নির্দিষ্ট ল্যাম্পপোস্টের কাছে নির্ধারিত সময়। দুজনে বেরিয়ে পড়েছিল তারপর এলোমেলো যাত্রায়। এই বাস থেকে সে বাসে, শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরতে ঘুরতে এসে পড়ে ইন্ডিয়া গেটের সামনে। শ্রবণা বলে, এলিফ্যান্টটা দেখেছেন? এলিফ্যান্টটা কেভ? না, সে তো বোম্বাই থেকে যেতে হয়, তাই না? ছোট্ট মেয়ের মতো লাফিয়ে ওঠে শ্রবণা। চলুন না, আজ এলিফ্যান্টটা দেখিয়ে আনি আপনাকে। ইন্ডিয়া গেট থেকে টিকিট কেটে দুজনে চলল এলিফ্যান্টা গুহা দেখতে। সমুদ্রের মাঝখানে ছোট্ট দ্বীপ। সকালে স্টিমার ছাড়ে, ফিরে আসে সন্ধ্যায়। ছুটির দিনে বোম্বাইয়ের মানুষ দল বেঁধে ছোটে এলিফ্যান্টটা দেখতে। আজ ছুটির দিন নয়, তবু বেশ ভিড় হয়েছে স্টিমারে। নানা জাতের নানা দেশের মানুষ চলেছে একটি দিন খেয়াল খুশিতে কাটিয়ে দিতে, সমুদ্রের হাওয়ায় দিনটাকে ভাসিয়ে দিতে। স্টিমারে উঠে প্রিয়দর্শীর নজর পড়ে একজন বৃদ্ধ ভদ্রলোক আর তার সঙ্গের ভদ্রমহিলার উপরে। না পড়ে উপায় নেই, এতগুলো যাত্রীর মধ্যে তারাই সকলের দৃষ্টি আকর্ষণ করছেন। ভদ্রলোকের 60-এর কাছাকাছি বয়স, নিঃসন্দেহে বাঙালি। গায়ে সার্জের পাঞ্জাবি, মুক্তোর বোতাম বসানো, কাঁধে দামি একখানা কাশ্মীরি শাল, হাতের 4 আঙুলে 4টি আংটি। পরনের ধুতিটা কিন্তু মাপে ছোট, কালো চওড়া পাড় এবং পায়ে ফিতে বাঁধা বুট জুতো। ভদ্রমহিলার বয়স অনেক কম, 25-30-এর কাছাকাছি। পরিধানে মুর্শিদাবাদী সিল্ক, গাঢ় হলুদ রঙের, আর এক গা গহনা। মনে হয় বেশি দিন বিয়ে হয়নি। মস্ত ঘুমটা দিয়েছেন মাথায়। প্রিয়দর্শী শ্রবণার কানে কানে বললে, ওই ভদ্রমহিলা এই বৃদ্ধের পুত্রবধূ বোধহয়। দেখো কত বড় ঘুমটা দিয়েছে। কিন্তু তাহলে উনি ছেলেকে নিয়ে আসেননি কেন? কি হলো, এত হাসছো কেন? ছেলেকে কেন সঙ্গে আনেননি জানেন? ছেলে তো এখনো জন্মায়নি। তার মানে ওই ভদ্রমহিলা পুত্রবধূ নয় বলতে চাইছো? মেয়ে? দূর, তাহলে কখনো অত বড় ঘুমটা দেয়? ছাই বুঝেছেন আপনি। ভদ্রমহিলা ওর 3য় কিংবা 4র্থ পক্ষের ধর্মপত্নী। কি স্ত্রী? কেমন করে বুঝলে? শুনুন না ওদের কথা, তাহলেই বুঝতে পারবেন। কিন্তু ব্যাপারটা মোটেই প্রীতিপদ লাগছিল না প্রিয়দর্শীর। পরের কথা শোনা, তবু উপায় নেই। ওরা এত উচ্চকণ্ঠে দাম্পত্য আলাপ চালাচ্ছেন যে কান খাড়া না করলেও শোনা যাচ্ছে সেই কথা। বৃদ্ধ বলছিলেন, ওরা কি বলে ভালো, বাংলা বোঝে না তাই রক্ষে, না হলে এই বিদেশ বিভুইয়ে শেষে একটা রক্তারক্তি কাণ্ড করি সারত। ভদ্রমহিলা ঘোমটার ফাঁক দিয়ে বৃদ্ধের দিকে এক নজর দেখে নিয়ে বললেন, তাও তো রক্তারক্তির ভয় থাকলেই বিদেশ বিভুইয়ে ছেলে ছোকরার পাড়া বউ নিয়ে বেড়াতে আসা শখ কেনে? হ্যাঁ, গোলাপটির আড়ত আঁকড়ি পড়ে থাকলেই তো হতো। অশৈরণ কথাটা আমি কি বলনু যে অমন শোক পাকাইতেছ?
না না, চোখ পাকাতি যাব কেনে? চোখ পাকানির কথা লয়, কথা হতিছে ওরা ভিন জাতের মনুষ্য, ওদের ব্যবহারটাই ভিন্ন রকম। ওদের দিকে নজর দেওয়া কেন রে বাপু? তার থেকে সমুদ্রের দেখে না কেন? আমি তো সমুদ্রই দেখতেছি, তুমি তো এখন থেকে প্যাট প্যাট করে দেখতেছ এই মাগিকে। ছোট বউ, কি তখন থেকে মাগি মাগি করতেছ ভদ্র মহিলাকে? ঘোমটাখানা 2 আঙুলে একটু ফাঁক করে ধরে ছোট বউ তেড়ে ওঠে। তার প্রাকৃত ভাষায় কয়েক মিনিট ধরে যে বসানো তুবড়ির ফুলঝুরি ফাটল, তার সংক্ষিপ্ত সার ছাপার অক্ষরে এইরকম, ও রে আমার ভদ্র মহিলা রে। ভদ্র মহিলা আমি যেন চিনি না। শর্টকো ঠিকই বলছিল দেখছি, বলে দিদি দারোগা থেকে সোজা ফিরে এসো কলকাতায়, জামাইবাবুর পাল্লায় পড়ে আবার মরতে বোম্বাই চলে যেও না যেন। বোম্বাইয়ের পথে ঘাটে শুধু সিনেমা স্টার, বেলেল্লাপনা চূড়ান্ত। বৃদ্ধ চাপা ধমক দেন, তোমার শর্টকু যে সব জানতা, তা তুমি কি ভাবছো ওরা সিনেমা স্টার? মোটেও লয়। নিশ্চয়ই সিনেমা করে। দেখছো নি কি বিতিকিচ্ছিরে পুরুষ মানুষের পাড়া পোশাক পরছে। শুনুন, আমার আর আপনার কথাই হচ্ছে কিন্তু। শ্রবণা প্রিয়দর্শীর কানে কানে বলল। প্রিয় বলল, হ্যাঁ অনেকক্ষণই বুঝেছি। ভাগ্যে সালোয়ার পাঞ্জাবি পরে এসেছিল আজ, তাই ওরা আমাদের বাঙালি বলে বুঝতে পারছে না। বৃদ্ধ ততক্ষণে বলছেন, এই রাও দেখাই তোমারে। অগ্রসর হয়ে আসেন উনি। প্রিয়দর্শী না দেখার ভঙ্গি করে দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকে। একবার গলা খাকারি দিয়ে বৃদ্ধ প্রিয়দর্শীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রিয় এদিকে ফিরতেই বলেন, आप बुझी बम्बई का बासिंदा है? हाँ जी हाँ, मैं तो खुद बम्बई का रहने वाला हूँ और ये मेरा मिसेस है। नमस्ते जी, आप लोग कहाँ से आ रहे हैं? कलकत्ता से? হঠাৎ শ্রবণা যে গায়ে পড়া হয়ে এমন পরপুরুষের সঙ্গে কথা বলতে পারে, এটা বৃদ্ধ বোধহয় আশঙ্কা করেননি। আমতা আমতা করে বললেন, हाँ, हमारा वो गोलाब टी में आरत है, बम्बई बिराने के लिए आया है। आप स्टूडेंट है मालूम पड़ता है। শেষ কথাটা প্রিয়দর্শীর দিকে ফিরে বললেন। প্রিয়দর্শীর মুখের কথা কেড়ে নিয়ে শ্রবণা বললে, জি नहीं, हम दोनों तो फिल्म लाइन में हैं, बैठिए ना जी, जगह तो पड़ा हुआ है काफी। বেঞ্চিতে নিজের পাশে স্থান নির্দেশ করে শ্রবণা। ভদ্রলোক ফুঁ দিয়ে বেঞ্চিটা সাফা করে বসবার উপক্রম করতেই অন্তরিক্ষ থেকে যেন দৈববাণী হলো, মরণ। যেন মরণ কামড় খেয়েছেন, চমকে খাড়া হয়ে ওঠেন বৃদ্ধ। বলেন, ना था, उधर में हमारा स्त्री है, अर्थात कि ना वो औरत एका एका बैठा है तो हम ওদিকে গিয়ে बैठी। কেমন? জুতো মশমশিয়ে বৃদ্ধ ফিরে যান নিজের কোটরে। প্রাণপণ শক্তিতে এরা হাসি চেপে থাকে। এলিফ্যান্টটা দেখবে কি? বৃদ্ধস্ব তরুণী ভার্যা দেখতেই ওদের দিন কাটে। শ্রবণা প্রিয়র কানে কানে বললে, আপনি গিয়ে বরং ভাবিজির সঙ্গে একটু আলাপ জমান, আমি বুড়োকে সামলাচ্ছি। প্রিয়দর্শীও ভারী মজা পায় এই খেলায়। বৃদ্ধ বোধ করি ধর্মপত্নীর কাছে প্রচণ্ড ধমক খেয়ে মরিয়া হয়ে উঠেছেন। কেমন যেন একটা ডোন্ট কেয়ার ভাব জেগেছে তার। বোধহয় স্ত্রৈণ বলে লোকে তাকে খ্যাপায়। তাই বেপরোয়াভাবে আবার বিবর ছেড়ে বেরিয়ে আসেন শ্রবণার সঙ্গে আলাপ জমাতে। প্রিয়দর্শী এই সুযোগ ছাড়ে না। সেও পিছিয়ে এসে চোস্ত উর্দুতে ভাবিজির কুশল প্রার্থনা করে। ভদ্রমহিলা ঘোমটাখানা আরও আধহাত নামিয়ে দিয়ে পুনরুক্তি করেন, মরণ। এবার তড়িৎ গতি ফিরে আসতে হলো বৃদ্ধকেই। हमार स्त्री हिंद बात बोलता नहीं है ना, और बुझते भी पड़ता नहीं है। প্রিয় বলল, क्या अफसोस की बात है। তারপর শ্রবণার কাছে ফিরে এলো। ঘুরে ঘুরে সমস্ত মূর্তিগুলো দেখল ওরা দুজনে। বৃদ্ধ এবং তার তরুণী ভার্যা এরপর থেকে দূরে দূরেই রইলেন। এক স্টিমার লোক ছোট দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে ওরা এসে পড়ে একটা নির্জন অংশে। প্রিয়দর্শী বললে, তুমি গান জানো? জানি না বলতাম, কিন্তু বলবো না। আজ আপনাকে গান শোনাবো। আচ্ছা, এই নির্জন পরিবেশই বোধ করি তোমার গানের প্রেরণা। না না, স্থানটা মোটেই নির্জন নয়,
আর সেই জন্যই গাইব। আপনি নজর করেননি বৃদ্ধ ওই পাথরটার ওপাশে এসে থানা গেড়েছেন? উনি বোধ করি আমার প্রেমেই পড়ে গেছেন। প্রেমের গানই গাইব আমি, তবে মনে রাখবেন এই গান আমি শুধু ওনার জন্যই গাইছি। শ্রবণা একটা গান শোনালো। গান শুরু করেই কিন্তু সে ভুলে গেল কাকে শোনাচ্ছে। আনন্দের দিনে মানুষে গান গায় কি কাউকে শোনাতে? তার অন্তরের আনন্দ মূর্ছনায় তো সুর হয়ে বেরিয়ে আসে কণ্ঠ দিয়ে। সূর্যাস্তের দিকে মুখ করে শ্রবণা আপন মনে বিভোর হয়ে গান গাইল। মিলনের গান নয়, বিরহের গান নয়, সুন্দরের গান, আনন্দের গান। ফেরার পথে প্রিয়দর্শী বলে, তুমি কিন্তু এখনো আমাকে আপ বলছো। বৃদ্ধ যেমন উৎকর্ণ হয়ে আছেন, তাতে অন্তত স্টিমারে ফেরার সময়টুকু আমাকে তুম করে বলো। এর আর বেশি কথা কি? এ তো অভিনয় মাত্র। আপনি জয়ন্তর রোল করলেও তো তাই বলতে হতো। ইস, কি দুর্ভাগ্য আপনার। ভয়েস টেস্টে যদি উতরে যেতেন। প্রিয়দর্শী হঠাৎ গম্ভীর হয়ে পড়ে। কেন যে সে কণ্ঠস্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, সেই গূঢ় রহস্য এখনো প্রকাশ করেনি শ্রবণার কাছে। প্যাটেলের কাছে সে সত্যবদ্ধ। শ্রবণা লক্ষ্য করে ওর ভাবান্তর। হেসে বলল, কি হলো? ফেল হয়েছেন সে কথা মনে করিয়ে দিয়েছি বলে রাগ হয়ে গেল নাকি বাবুর? না না, তুমি এখনো এই আপ করে চালাচ্ছ তো, তাই। বেশ তো, আর না হয় তোমাকে আপ করব না, শুধু ডাউনই করব। স্টিমারে উঠে ওরা অনুভব করে স্বামী স্ত্রীতে কথা বন্ধ হয়েছে। দুজনে দুদিকে মুখ করে বসে আছেন। উল্টো দিকে মুখ রেখে স্ত্রী কি একটা কথা বললেন অস্ফুটে, ঠিক শোনা গেল না। অমনি বৃদ্ধ ওদিকে ফিরে বেশ জোর গলাতেই বলে ওঠেন, করেছি, বেশ করেছি, তা অত চেঁচাইছ কেন? অমনি স্ত্রীও ঘুরে বসলেন। এবার তার দাম্পত্য আলাপও শ্রুতিগোচর হলো। আমি চেঁচাইছি না তুমি চেঁচাইছো? হ্যাঁ, তখন থেকে খালি ওই ভেন্টকি মুখী মাগির পিছনে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর। আর তুমি যে ওই ছোকরার পানে টেরায় টেরায় দেখতেছিলে, ঘুমটার ফাঁক দে। ই মা গো, কি মিথ্যুক্কা তুমি! আমি ওই ড্যাকরার পানে একবারও তাকাইছি। চুপ যাও কেন ছোট বউ? হ্যাঁ, ওরা বাংলা বোঝে না তাই রক্ষা, নইলে তোমার এই মাছ খাই আওয়াজ সবই কানে যাচ্ছে ওদের। ড্যাকরা, ভেটকি মুখী, এসব কি ইতরের ভাষা তোমার? তুমি আমার ইতর বললে? চুপ যাও কেনে? হ্যাঁ, ছোট বউ, হাত জোর করতেছি, ক্ষমা দাও। ঘুমটার মধ্যে আর খ্যামটা নেছনি। কি তুমি আমারে না চুলি বললে? भाभी जी क्या बोलती है? एलिफेंटा बहुत अच्छा लगा क्या? हाँ हाँ बाबा, बहुत अच्छा लगा। কর্তা গিন্নি দুজনেই চুপ করে গেলেন। এরপর শ্রবণা প্রিয়র দিকে ফিরে কণ্ঠে মধু ঢেলে বললে, দেখো তো ভাই সাহেব ভাবি জি को कितना प्यार करते हैं। বৃদ্ধ দাঁতে দাঁত চেপে অস্ফুটে শুধু বলেন, গোষ্ঠীর পিন্ডি করতে। ইন্ডিয়া গেটে নেমে বৃদ্ধ বিদায় জানাতে এলেন। প্রিয় ততক্ষণে একটা ট্যাক্সিকে থামিয়েছে। উঠতে যাবে, হঠাৎ পিছন থেকে বৃদ্ধ বলেন, एक दिन का आलाप যদিও, তবু आप लोग का बात हम लोगों को बहुत दिन याद रहेगा। প্রিয়দর্শী একগাল হেসে এবার বাংলায় বলল, আগে হ্যাঁ, এই ড্যাকরা মিনসো সহজে কিন্তু বৌঠানকে ভুলতে পারবে না। ভদ্রমহিলার মাথার ঘোমটাখানা খসে পড়ল। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। আর বৃদ্ধ ভদ্রলোক কি প্রিয়দর্শীকে ডেন্টিস্ট বলে ভুল করলেন? দাঁত তোলবার সময়ও তো মানুষ অত বড় হাঁ করে না। শ্রবণা ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। মুখটা বার করে বলে, দাদুকে কড়া নজরে রাখবেন দিদিমা। ছোটকু ঠিকই বলেছে, বোম্বাইয়ের পথে ঘাটে কিন্তু সিনেমা স্টার। এক পাইপ এক্সস্টের ধোঁয়া ছেড়ে ট্যাক্সিটা মেরিন ড্রাইভ ধরে বেরিয়ে গেল উত্তর মুখে। ইংরেজরা বলে, সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আবার বলে, ব্যতিক্রমটাই নিয়ম। এই দিনটা তেমনই একটা ব্যতিক্রম। হাসি খুশি হই হুল্লোড়ের মধ্যে দিনটা কেটে গেলেও রাতটা সেভাবে উতরালো না। জুহু বিচের কাছে শ্রবণাকে নামিয়ে দিয়ে প্রিয়দর্শী ফিরে আসে তার মেসে। তখন রাত 9টা বেজে গেছে।
ক্ষুধা ছিল, কিন্তু খাওয়ার চেয়ে জামা জুতো খুলে টান হয়ে শুয়ে পড়তেই ওর ইচ্ছা হলো। প্যাটেল সাহেবই এই মেসটার বন্দোবস্ত করে দিয়েছিল। 3 বিছানার কামরা। এত সস্তায় এইরকম আস্তানা বোম্বাই শহরে সহসা জোটানো বড় সহজ নয়। এই দিক থেকে প্রিয়দর্শীর ভাগ্যটা ভালো। তালা খুলে সে ঘরে ঢোকে। আলোটা জ্বালে। বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে। তার উপর ছাড়া পায়জামা, ড্রয়িং বোর্ড, ইজেল, সিনেমার সাপ্তাহিক কি নেই। সকালে যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে। কেই বা হাত দেবে, কেই বা গোছাবে। এখন আর ওইসব সাফা করতে ইচ্ছা হয় না। জুতো জামা খুলে বসে পড়ে খাটে, আবার ওঠে। নজরে পড়ে টেবিলের উপর রয়েছে 1 কাপ চা আর খানকতক থিন অ্যারারুট বিস্কিট। চাটা সকালে এসেছিল, তখন বেড়াতে যাওয়ার আনন্দে চা খাওয়ার কথা মনে ছিল না। সারা দিন সেই অভুক্ত চায়ের কাপের উপরে জমেছে সর। একটা মরা মাছিও ভাসছে তাতে। বিস্কুট দুটো তুলে নিয়ে দেখে নরম হয়ে গেছে। তা যাক, এই দুটোই সে খেয়ে নেবে। কুজো থেকে জল গড়িয়ে নিয়ে নৈশ আহার সমাধা করে। ওর রুমমেট দুজন এখনও আসেনি। প্রিয়দর্শীর মনে পড়ে যায় ওরা সকালেই বলেছিল নাইট শো দেখতে যাবে। তার মানে ওদের ফিরতে রাত 12টা বেজে যাবে। হাত দিয়ে বিছানার খানিকটা অংশ সাফা করে নেয়। না, ঘুম পাচ্ছে। এখন রাত 10:30। 12টা পর্যন্ত জেগে থাকা কষ্টকর। তার চেয়ে দরজায় ছিটকিনি দিয়ে এক ঘুম ঘুমিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সজাগ হয়ে ঘুমাবে যাতে সিনেমা ফেরত বন্ধুদের সাড়া পেলেই উঠে দৌড় খুলে দিতে পারে। অবশেষে দরজাটা বন্ধ করে আলো নিভিয়ে সে শুয়ে পড়ে। কতক্ষণ ঘুমিয়েছে কে জানে। হঠাৎই প্রিয়দর্শীর ঘুম ভেঙে গেল। দরজায় কে যেন কড়া নাড়ছে। ওরা হয়তো এসে গেছে। ধর্মড়িয়ে উঠে পড়ে, দরজাটা খুলে দেয়। কিন্তু অবাক কাণ্ড, চৌকাঠের ওপারে দাঁড়িয়ে আছে শ্রবণা। রাত 9টায় তাকে যে বেশে জুহু বিচে নামিয়ে দিয়ে এসেছিল ঠিক সেই বেশে, শুধু চুলগুলো একটু অগোছালো আর চোখ মুখ বসে গেছে। প্রিয়দর্শী ঘরের আলোটা জ্বালেনি। করিডোরের তীর্যক আলোর আবছা আভাসে চোখ মুখের এই পরিবর্তন অবশ্য তার নজরে পড়ে না। ঘুম ঘুম চোখে দুরন্ত বিস্ময়ের অভিব্যক্তি। প্রিয়দর্শী অস্ফুটে বলে, বৈশাখী। একটিমাত্র সুইচের সংকেতে যেমন নেমে আসে লকগেটের ডালা, দুর্বার জলস্রোত ছুটে এসে আছড়ে পড়ে বাঁধের বেড়া টপকিয়ে, ঠিক তেমনইভাবেই শ্রবণার অন্তরের নিরুদ্ধ উচ্ছ্বাস ভেঙে পড়ল ওই একটিমাত্র অসতর্ক সম্বোধনে। সে ছুটে চলে আসে চৌকাঠের এপারে, আছড়ে পড়ে প্রিয়দর্শীর বুকে। দৃঢ় আলিঙ্গনে ওকে জড়িয়ে ধরে বললে, আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি প্রিয়। তোমাকে ছাড়া আমি বাঁচব না। এই নরক যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো তুমি। 3টি মাত্র বাক্য, কিন্তু ওতেই হালকা হয়ে গেল শ্রবণার বুকের বোঝা। যা বলার ছিল এক নিঃশ্বাসে সে বলে ফেলেছে। এখন আর তার কোনো দায় নেই। মুখ ফুটে নির্লজ্জের মতো কেমন করে নিজের মনের কথা বলতে পারবে, এটাই সে এতক্ষণ ভাবতে ভাবতে আসছিল। কি বলবে, কেমন করে বলবে? আকর্ষণের তাগিদে নয়, বিকর্ষণের তাড়নায় কক্ষচ্যুত নক্ষত্রের মতো ছুটে বেরিয়ে এসেছিল সে। এই নরক যন্ত্রণা তার আর সহ্য হয় না। শাহজাহান যে তার রোজগারে মেয়ের গায়ে হাত তুলতে পারে, এতটা জানা ছিল না শ্রবণার। শাহজাহান যে স্টুডিওতে গিয়ে খোঁজ নিয়ে জানবার চেষ্টা করবে, এ আশঙ্কার কথা তার মনে হয়নি। রাগ নয়, অভিমান নয়, দুরন্ত ঘৃণায় ওর সমস্ত অন্তঃকরণটা অসার হয়ে গিয়েছিল। ট্যাক্সিটা যখন এই মেজবাড়ির দরজায় এসে দাঁড়ালো, তখনও ওর পা চলতে চাইছিল না। আরও 2জন অপরিচিত রুমমেটের সামনে এইভাবে মধ্যরাত্রিতে একজন ব্যাচেলার মেজবাসীর সামনে এসে দাঁড়ানো যে কত দূর বিসদৃশ, তা যেন হঠাৎ সে অনুভব করল দরজার ওপাশে এসে দাঁড়ানোর পর। কিন্তু তখন আর ফিরে যাবার পথ নেই। মরিয়া হয়ে সে কড়ায় হাত দিয়েছিল। এখন নির্জন অন্ধকার কক্ষে প্রিয়দর্শীর অসতর্ক সম্বোধনে সে যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। যা বলার ছিল এক নিঃশ্বাসে বলে ফেলেছে। তার আর কোনো দায় নেই। এখন ও যা ভালো বোঝে করুক। কিন্তু এ কি,
পুরো 2 মিনিট ওর বুকে মাথা গুঁজে পড়ে থেকেও শ্রবণা অনুভব করে, কই প্রিয়দর্শীর তরফে তো কোনো সাড়া নেই। সে তো ওদিক থেকে আলিঙ্গন দৃঢ়বদ্ধ করেনি, সেই তো কোনো জবাব দিল না। ধীরে ধীরে শিথিল হয়ে এলো শ্রবণার বাহুবন্ধন। আস্তে আস্তে সে সরে দাঁড়ালো, চুপটি করে গিয়ে বসলো ওর খাটের প্রান্তে। প্রিয়দর্শী তখনও নিশ্চুপ দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো। তার দৃষ্টি জানালা দিয়ে নক্ষত্রময় দূর আকাশের দিকে নিবদ্ধ। সেখানে কালপুরুষ দাঁড়িয়ে আছে নিস্পন্দ নিথর লুব্ধকের দিক থেকে মুখ ফিরিয়ে। লজ্জায় যেন মাটির সঙ্গে মিশে গেল শ্রবণা। লজ্জা, অপরিসীম লজ্জা। কিন্তু এখন আর কোনো উপায় নেই। তার আত্মনিবেদনের ভাষা, তার আত্ম উৎসর্গের আকুতি আর ফিরিয়ে নেওয়া যাবে না ওই পাষাণ মানুষটার কাছ থেকে। লুব্ধককে কোনোদিনই বুকে টেনে নেবে না কালপুরুষ। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে শ্রবণা কোনো ক্রমে বলে, কি হলো? তুমি তো কিছু বললে না? সাড়া দিল প্রিয়দর্শী। তারপর যেন সম্বিত ফিরে পেয়ে ধীরে ধীরে গিয়ে বসল সামনের খাটে। মাথার লম্বা চুলগুলো নির্মমভাবে টানতে টানতে বললে, না, ব্যাপারটা কি জানো, আমার মনে হলো এই মুহূর্তে যে ঘটনাটা ঘটল এটা তো আগেও আমার জীবনে ঘটেছে, ঠিক এমনিভাবে, এই ভঙ্গিতে আরও একবার আমার বুকের উপর ভেঙে পড়েছিল আরও একটা মেয়ে। আর আশ্চর্য, সেও বলেছিল ঠিক এই কথাগুলোই। আমি সব ছেড়ে তোমার কাছে ছুটে এসেছি প্রিয়, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আর হ্যাঁ, সেও বলেছিল এই নরক যন্ত্রণা থেকে তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু আমি মনে করতে পারছি না কবে, কোথায়, আর সে মেয়েই বা কে। নিঃশব্দে উঠে দাঁড়ায় শ্রবণা। ভিজে তোয়ালে লোকে যেভাবে নিংড়ায় ঠিক তেমনইভাবে প্রিয়দর্শী এক্ষুনি ওর অশ্রু আর্দ্র হৃৎপিণ্ডটাকে নিংড়ে নিঃশেষ করে দিয়েছে। দেওয়ালটা হাত বাড়িয়ে ধরে। পায়ের উপর আর ভরসা রাখতে পারছে না শ্রবণা। দিভেচার দেওয়া অপমান, শাহজাহানের দেওয়া আঘাত এই মুহূর্তে ওর মনে হলো অতি তুচ্ছ, অকিঞ্চিতকর। আর যাই হোক, এমন নির্মমভাবে চাবুক চালায়নি তারা। না হয় এসেই ছিল আরও কোনো নারী ওই দেবদুর্লভকান্তি মানুষটার জীবনে, না হয় বলেই ছিল আর কোনো হতভাগিনী ওই একই কথা, একই নির্লজ্জ ভাষায়। কিন্তু সেগুলো ঠিক এই মুহূর্তে এইভাবে বুক ফুলিয়ে ঘোষণা করার কি তাৎপর্য? বিরহ মধুর, বিচ্ছেদ দুঃসহ, প্রত্যাখ্যান দুর্বিষহ। কিন্তু ব্যঙ্গ? তোমার হৃদয় নিংড়ানো আত্মদানের আকুতি শুনে কেউ যদি ফস করে বলে বসে, এ আর নতুন কথা কি শোনালে হে, কতবার তো শুনেছি। তাহলে মাতালের মতো টলতে টলতে শ্রবণা এগিয়ে যায় দ্বারের দিকে। হঠাৎ মুখ তুলে ওকে দেখতে পায় প্রিয়দর্শী। ছুটে এসে ওর হাতখানা টেনে নেয়, বলে, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? জানি না বলতে গেল শ্রবণা, কিন্তু পারল না। প্রিয়দর্শী ওকে টেনে নিয়ে গিয়ে আবার খাটে বসিয়ে দেয়। বলে, আমি নির্বোধ, আমি বড় অসহায় শ্রবণা। আমার কেমন যেন সব গুলিয়ে যায়। আমি নিশ্চিত জানি এমন ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি, ঘটতে পারে না। তোমার আগে আমার জীবনে আর কোনো নারী আসেনি, তুমি অনন্যা। আর কাউকেই আমি কখনো ভালোবাসিনি। তবু কেন যে আমার এমন মনে হলো। আচ্ছা, আমি কি জাতিস্বর? হ্যাঁ, গত জন্মে কি কোনো মেয়ে? যাক ও কথা, কি হয়েছে, কি হয়েছে শ্রবণা, বলো। আপ্রাণ প্রচেষ্টায় নিজেকে সামলে নিয়ে শ্রবণা বলে, কিছু না, আমাকে এখন যেতে দাও। না, তুমি আমার ওপর এখনো রাগ করে আছো। হ্যাঁ, রাগ করারই তো কথা। আমি জানি এই অপরাধের ক্ষমা নেই, তবু তুমি তো জানো আমি আধা মানুষ। আমাকে ভুল বুঝো না। বলো, তুমি কেন এভাবে চলে এসেছো? কিছু হয়েছে? সেখানে আমি আর ফিরে যাব না। আজ রাতের মতো আমাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারো? আমি কিছু আর চাই না। প্রিয় জানালা দিয়ে চার্চের বড় ঘড়িটার দিকে তাকায়। 11:30। জামা পরে নেয়, জুতোটা পায়ে গলিয়ে নিতে নিতে বলে, আমার কাছে টাকা নেই,
তোমার কাছে কি কিছু আছে? গোটা 40 টাকা এখনো নগদ আছে। কেন? এসো তাহলে আমার সঙ্গে। ঘরে তালা দিয়ে ওরা পথে বেরিয়ে আসে। রাস্তা নির্জন হয়ে পড়েছে। মাঝে মাঝে দ্রুত গতিতে ছুটে চলেছে রাত্রিচর গাড়ি। বাস প্রায় নেই বললেই চলে। একটা ট্যাক্সি খালি পাওয়া গেল। ওরা এসে থামল খানদানি একটা হোটেলের সামনে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে প্রিয়দর্শী বললে, আজ রাতটুকু এখানেই থাকো, কাল যা হয় করা যাবে। রিসেপশন কাউন্টারে জিজ্ঞাসায় এবং সন্দিগ্ধ দৃষ্টিটায় প্রিয়দর্শী একটু বিব্রত বোধ করে। কৈফিয়তের ভঙ্গিতে বলে, আমার বান্ধবী শহরতলিতে থাকেন, লাস্ট ট্রেন মিস করেছেন। একটা সিঙ্গেল সিটেড ঘর পাওয়া যাবে? সিঙ্গেল সিটেড তো নেই স্যার, ডাবল বেড আছে। কিন্তু উনি কি একা থাকবেন? হ্যাঁ, আমার মাথা গোঁজার আশ্রয় এই শহরে আছে। আপনি ডাবল বেডই দিন। নামটা? শ্রীমতী বৈশাখী রায়। আচ্ছা, এখান থেকে একটা টেলিফোন করা যাবে? কেন যাবে না, করুন না। প্রিয়দর্শী কাউন্টারের ওপাশে সরে গেল। আবল তাবল একটা নাম্বার ডায়াল করে। ও প্রান্তে রিংগিংটোন বেজেই চলেছে। কিন্তু প্রিয়দর্শী একতরফা বলে চলে, হ্যালো, কে? ভাবিজি? আরে এক কাণ্ড হয়ে গেছে। বৈশাখী লাস্ট ট্রেনটা মিস করেছে। হ্যাঁ, ও আজকে রাতে যেতে পারছে না। না না না, আমার বাসায় নয়, এই প্লাজা হোটেলে থাকছে ও। না না, সেসব ভয় নেই, সম্ভ্রান্ত হোটেল। কাল সকালে প্রথম ট্রেনেই আমি ওকে নিজে তুলে দিয়ে আসবো। মন গড়া একটা শহরতলির ঠিকানা খাতায় লিখে দিয়ে প্রিয়দর্শী ওকে নিয়ে গেল দ্বিতলের ঘরখানায়। বিছানার চাদর, জানলার পর্দা এবং খাবার জলের বোতল দিয়ে বেয়ারা প্রশ্ন করল ভোরে চা দিতে হবে কিনা। শ্রবণার জবাব দেওয়ার আগেই প্রিয়দর্শী বলে বসে, হ্যাঁ, 5:30টায়। সেলাম করে চলে গেল লোকটা দরজা ভেজিয়ে দিয়ে। শ্রবণা আলতোভাবে বসে বিছানার কোণটায়। ডানলো পিলোর নরম গদি। বলে, কাকে ফোন করলে? জানলার পাল্লাটা বন্ধ করে দিতে দিতে প্রিয়দর্শী মুখ না ঘুরিয়েই জবাব দেয়, হোটেল ম্যানেজারটা যাতে সন্দেহ না করে যে তুমি পালিয়ে যাচ্ছ, তাই আমি মন গড়া এক ভাবিজিকে ফোন করলাম। এরপর প্রিয়দর্শী ড্রেসিং টেবিলের টুলটা টেনে নিয়ে বসে। শ্রবণা বেনিটা খুলতে খুলতে বলে, ভোরে চায়ের কথা আবার বললে কেন? অত সকালে আমি তো চা খাই না। যেন এটাই সবচেয়ে জরুরি কথা। প্রিয়দর্শী কিন্তু সেই সূত্রেই ফিরে এলো জরুরি কথার প্রসঙ্গে। বললে, না হয় চা খেও না, তবু 5:30টায় ঘুমটা ভাঙবে নিশ্চিত। তখন উঠে তৈরি হয়ে নেবে। 6টার মধ্যে আমি আসব, তারপরে দুজনেই বোম্বাই ছেড়ে চলে যাব। দুজনে? কোথায় যাব আমরা? রাঁচি। তুমি তো বলেছিলে বিয়ে করে প্রথমে আমাকে তার কাছে যেতে হবে। শ্রবণা কি জবাব দেবে ভেবে পায় না। কেমন যেন তার লজ্জা লজ্জা করে। ওই প্রসঙ্গ এড়িয়ে তাই বলে, কিন্তু রাঁচি যাব তো কলকাতা হয়ে, ক্যালকাটা মেলে, আর সে তো ছাড়বে সন্ধ্যাবেলায়। না না, আমরা সকালে বাসে করে যাব দাদার, সেখান থেকে লোকাল ট্রেনে নাসিক, নাসিকে আমরা ক্যালকাটা মেল ধরব। তুমি ভুলে গেছো? শাহজাহান কাল সকালেই দিভেচাকে খবর দেবে, আর দিভেচার লোক সমস্ত জায়গায়, সমস্ত ট্রেন স্টেশনে তন্ন তন্ন করে খুঁজবে। শহরের সবকটি হোটেলেও হয়তো কাল সকাল থেকেই তল্লাশি চালাবে। এত রাত্রে তুমি বা আর ফিরে যাবে কেন? আরও একটা বিছানা তো আছে এই ঘরে। না, তা হয় না শ্রবণা। কেন? আজই বা নয় কেন? না, আজ নয়। আজ উত্তেজনার বশে তুমি ছুটে এসেছো আমার কাছে শুধু আশ্রয় চেয়েছ। আজ রাতের জন্য তোমাকে বিশ্রাম, নিরাপত্তা আর নিদ্রার যোগান দেবার দায় ছিল আমার। শ্রবণা ভাবে প্রিয়দর্শী বোঝে না কেন, আর কিভাবে বলা যায়, তবু শেষ চেষ্টা করে। কিন্তু আমি কি শুধু এইটুকুই চেয়েছিলাম তোমার কাছে? ওইভাবে? প্রিয়দর্শী উঠে দাঁড়ায়, শ্রবণার মাথায় হাত রাখে, মাথাটা নেড়ে দেয়, বলে, জানি গো জানি, তবু বলবো আজ নয়। তুমি ভুলে গেলেও আমি ভুলতে পারিনি যে আমি আধা মানুষ। আমি যে কোনো সময় আবার পাগল হয়ে যেতে পারি। তোমার ক্ষণিক দুর্বলতার সুযোগে আজ যদি এই ঘরে আমি রাত্রিবাস করে যাই,
তবে হয়তো একদিন তোমাকে তার জন্য অনুতাপ করতে হবে। তোমাকে আগে নিরাপদ বন্দরে পৌঁছে দিই, তারপর যদি তুমি আমন্ত্রণ জানাও আমি নিশ্চয়ই আসব। সেদিন আমি ধন্য হয়ে যাব। শ্রবণাও উঠে দাঁড়ায়, কি যেন বলতে চায়। প্রিয়দর্শী তাড়াতাড়ি বলে ওঠে, তুমি বুঝছো না কেন? আমার কতটা কষ্ট হচ্ছে তোমাকে এভাবে ফেলে রেখে যেতে, কেন বুঝতে পারছো না? শ্রবণা আর কোনো কথা বলে না। প্রিয়দর্শী ছুটে বেরিয়ে যায়, যেন পালিয়ে যায় শ্রবণার কাছ থেকে, নিজের কাছ থেকে। প্রিয়দর্শীর আশঙ্কা দেখা গেল সম্পূর্ণ অমূলক। টেলিগ্রাফখানা পেয়ে ছেলে মানুষের মতো খুশিয়াল হয়ে উঠলেন ডক্টর সদারাঙ্গনী। লাফাতে লাফাতে সিঁড়ি ভেঙে একতলা থেকে দ্বিতলে উঠে এসে বললেন, রামদয়াল, ত্রিবেদী সাহেবকে সেলাম দো, অলোকাকেও ডাকো। সকলে সমবেত হলে পোস্ট অফিসের ছাপ মারা কাগজখানা ওদের সামনে নেড়ে বলেন, কে আসছে যে বলতে পারবে তাকে 1 সের মিঠাই খাওয়াবো আমি। দেখতে রাশভারী হলেও ওর অন্তরে যে একজন চির শিশু লুকিয়ে আছে এই কথা সবাই জানে। অলোকা বলে, 1 সের মিঠাই খেয়ে আমি হজম করতে পারবো না স্যার, তার চেয়ে কে আসছে আপনি বলেই দিন। প্রিয় আজই বিকালের ট্রেনে, একা নয়, সঙ্গে তার বাগদত্তা বধূ। আমি স্থির করেছি এ বাড়ি থেকেই বিয়েটা হবে। দিনটা স্থির হবে ওরা এলে। অলোকা, যাবতীয় দায়িত্ব কিন্তু তোমার, আমি ওসব কিচ্ছু জানি না। ত্রিবেদী মাথা চুলকে বলে, আমি বলছিলাম স্যার। আরে না না, তোমার দ্বারা ওসব হবে না। তুমি বিয়ে করেছো আমি জানি, কিন্তু সেটা নেগোশিয়েবল ম্যারেজ। তোমার বাবা বিয়ে দিয়েছিলেন, অলোকা নিজে ব্যবস্থা করে বিয়ে করেছে। এই সব কাজ অলোকাই পারবে। আপনি কিছু ভাববেন না ডক্টর, আমরা সব ব্যবস্থা করে দেব। আপনি খালি বর কনেকে নিয়ে আসার ব্যবস্থাটা করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই যাব। তিনি নিজেই গিয়েছিলেন। ট্রেন থেকে নামা মাত্রই প্রিয়দর্শীকে জড়িয়ে ধরেছিলেন। হ্যালো হ্যালো হ্যালো, কই তোমার বউ কই? শ্রবণা নেমে এসে হাসি মুখে তাকে প্রণাম করে। আরে এই যে একেবারে খাসা বউ হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু বিয়ে করিনি স্যার। আমি জানি জানি, চলো এ কুলি। ডক্টর সদরাঙ্গনী খুবই ব্যস্ত হয়ে ওঠেন। সদলবলে স্টেশনের বাইরে এসে গাড়িতে উঠে বসেন। সেই কালো রঙের সিডান বডি গাড়িখানা। ড্রাইভার গাড়ি থেকে ডান হাতখানা বাড়িয়ে দিয়ে ইংরেজিতে অভিবাদন জানায়, হার্টি কংগ্রাচুলেশনস টু ইউ অ্যান্ড ইউর মিসেস। চমকে ওঠে প্রিয়দর্শী। তুমি ডেভিড, তুমি চালাবে নাকি? ডক্টর সদারঙ্গনী বলেন, ওর চেয়ে ভালো ড্রাইভার এই রাঁচি শহরে নেই, সারা বিহারেও আছে কিনা সন্দেহ। কি বলো ডেভিড? ডেভিড একগাল হাসল, গাড়ি ছাড়ল। প্রিয়দর্শী জনান্তিকে ডাক্তার সাহেবকে বললে, ওর ড্রাইভিং লাইসেন্স আবার হয়েছে নাকি? খেয়ে পেয়েছো তুমি? কিন্তু সেই ভয় নেই, ও ঠিক পৌঁছে দেবে আমাদের। প্রিয়দর্শী জানে এর উপর কথা চলবে না, এটাও ডাক্তার সাহেবের চিকিৎসার অন্তর্গত। ডেভিডের ওপর যখন তিনি আস্থা স্থাপন করেছেন তখন সে নিশ্চিত আস্থাভাজন হয়ে উঠেছে, লাইসেন্স তার থাক আর না থাক। সত্যি ওরা নিরাপদে পৌঁছে গেল হাসপাতালে। সেই করুণাময়ী স্যাংচুয়ারি লেখা সাইনবোর্ডটা অতিক্রম করে গাড়ি এসে দাঁড়ালো পৌটিকোর নিচে। রামদয়াল এসে খুলে দিল দরজা, যুক্ত করে প্রণাম করল প্রিয়দর্শীকে, শ্রবণাকে। ত্রিবেদীও এসে রিসিভ করল, করমর্দন করল প্রিয়দর্শীর সঙ্গে। সম্মিত নমস্কার জানালো তার ভাবি বৌধুকে। শ্রবণার এসব ভারী ভালো লাগছিল। সে যেন এখানকার একজন বিশিষ্ট অতিথি, যেন বধূবরণ হচ্ছে। তারা নাই বা কেউ বাজালো শাঁখ, নাই বা দিল হুলুধ্বনি। ওদের আন্তরিক ব্যবহারেই বোঝা যায় প্রিয়দর্শী ওদের কত প্রিয়, তার ভাবি বধূ কত আদরণীয়। ভিড়ের মাঝখান থেকে অলোকা এগিয়ে এসে ওর হাতটা ধরে, বলে, আমার নাম অলোকা, আমি হচ্ছি। জানি, অনেক শুনেছি আপনার কথা। অলোকা খুশি হলো, ছোট ভাইয়ের মতো সেবা করেছে এতদিন প্রিয়কে। প্রিয়দর্শী তাহলে সে কথা ভোলেনি।
ভাবি বধূকে তার কথাও সে বলেছে। ডাক্তার সাহেব বললেন, ওদেরকে এবার উপরে নিয়ে যাও, আমি হাতের কয়েকটা কাজ সেরে আসছি। অলকা আর ত্রিবেদী ওদের পথ দেখিয়ে উপরে নিয়ে যায়। ডাক্তার সাহেবের কোয়ার্টার্স দ্বিতলে, সব সমেত 4খানা ঘর। 2খানা উনি ব্যবহার করেন, একটি শয়নকক্ষ আর দ্বিতীয়টি লাইব্রেরি কাম ড্রয়িং। বাকি ঘর 2খানা তালাবন্ধই থাকে। সে দুটি গেস্ট রুম। আবাসিকদের কোনো আত্মীয় স্বজন এলে তাদের থাকতে দেওয়া হয় সেই দুটি ঘরে। তারই একখানাতে ওদের নিয়ে যাওয়া হলো। বেশ বড় ঘর, 2টি খাট, 2টি বিছানা, লাগাও স্নানাগার। মালপত্র রামদয়াল নিয়ে এলো ওপরে। অলকা ওকে ঘরটা দেখিয়ে দিয়ে বললে, দেখো ভাই, ঘর পছন্দ হয়েছে তো? ওই যা, তোমাকে আবার তুমি বলে ফেললুম। তাই তো বলবেন, আপনার তো ছোট বোনের মতো আমি। যা যা মানে? তোমাকে যা বলিনি আমি, বললাম যা, তুমি আমার ছোট বোনের মতো নও, আমার জায়ের মতো। অলকা রাঙিয়ে ওঠে। তাড়াতাড়ি মুখটা ঘুরিয়ে নিয়ে জানলাটা খুলে দিতে ব্যস্ত হয়ে পড়ে। পশ্চিম দিকের খোলা জানলা দিয়ে এক ঝলক শীতের পড়ন্ত রোদ এসে পড়ে ঘরের ভিতরে। অনেকটা বাগান, তার ওপারে পাঁচিল, তার ওপারে রুক্ষ প্রকৃতি। লাল কাঁকড়ে একটা রাস্তা দক্ষিণ দিকে চলে গেছে কোথায়। নির্মেঘ আকাশে ভাসছে কয়েকটা চিল। ওরা ঘরটা গুছিয়ে নেওয়ার আগেই হন্তদন্ত হয়ে ডাক্তার সাহেব এসে হাজির। কই, কোন ঘরটা দিয়েছো কাকে? ত্রিবেদী এগিয়ে এসে বলেন, এই যে স্যার, এই পশ্চিম দিকের বড় ঘরখানা। এইটা কার ঘর? এদের এখানে তো 2টো বেড আছে, অসুবিধা হবে না। আর পাশের ঘরখানা খালিই থাকলো, অন্য কোনো গেস্ট যদি আসেন। সদারঙ্গনী একখানা চেয়ার টেনে নিয়ে বসেন। চোখ থেকে চশমাটা খুলে নিয়ে গম্ভীর হয়ে বলেন, তাই ব্যবস্থাপনাটা কার, তোমার না অলকার? ত্রুটি একটা কিছু নিশ্চয়ই হয়েছে, কিন্তু কি সেটা? ত্রিবেদী আর অলকা পরস্পরের দিকে তাকায়। দায়িত্বটা কেউই ঘাড়ে নিচ্ছে না দেখে ডাক্তার সাহেব বলে, মানলাম দোষ তোমাদের নয়, দোষটা আমারই। তোমাদের দায়িত্বটা দেওয়াই আমার ভুল হয়েছে। প্রিয়দর্শী এই সময় এগিয়ে আসে। কেন স্যার, ভুলটা কি হলো? ইউ শাট আপ, রামদয়াল। রামদয়াল এগিয়ে আসে। ডাক্তার সাহেব বললেন, এই ঘরে মেম সাহেব থাকবেন, আর ওই ঘরে প্রিয়র বাক্স বিছানা নিয়ে যাও। কোনটাকার বাক্স প্রশ্নমাত্র না করে হাতের কাছে যেটা পেল উঠিয়ে নিয়ে রামদয়াল স্থান ত্যাগ করল। ডাক্তার সাহেবকে সে চেনে। ডাক্তার সাহেব এবার প্রিয়দর্শীর দিকে ফিরে বললেন, এতদিন যা করেছো, কিন্তু আমার বাড়িতে ওইসব অনাচার চলবে না। 2 হাত মিলিয়ে দিই, তখন তোমরা এক ঘরে থাকতে পারবে। যত সব অনাসৃষ্টি। অলকা আর ত্রিবেদীর মধ্যে দৃষ্টি বিনিময় হলো প্রিয়দর্শী আর শ্রবণারও। ডক্টর সদারঙ্গনী পাগলের ডাক্তার, অথবা ডক্টরেট ইন পাগলামি, এই সম্বন্ধে সন্দেহ জাগছে প্রিয়দর্শীর। রীতিমতো ছেলের বিয়ের আয়োজন করতে থাকেন তিনি। পার্টি দিতে হবে, তারপর নিমন্ত্রণপত্র ছাপতে গেল, চিনে লণ্ঠন আর ফুল দিয়ে সাজাতে হবে বাড়িটা, সামনের মাঠে প্যান্ডেল বানাতে হবে। হঠাৎ তিনি বলেন, ভালো দেখে একজন ডেকোরেটরের সঙ্গে কথা বলে আসুক বরং ত্রিবেদী। আর রসুন চৌকি, না না না, সে বড় সেকেলে ব্যাপার। তার চেয়ে মাইকে লং প্লেয়িং রেকর্ড, বিসমিল্লাহ শানাই, মাইক্রোফোন একটা ভাড়া করে নিয়ে এসো না। হ্যাঁ, ভায়ানার টাকা ভান্ডারির কাছ থেকে চেয়ে নাও। যখন যা লাগবে ভান্ডারির কাছ থেকে নিও। এক হাত থেকে খরচ হওয়া ভালো, ঠিকমতো তাতে হিসেব থাকে। হিসেব আর ক্যাশ সবই তো ভান্ডারি রাখছে। প্রিয়দর্শী আঁতকে ওঠে। ভান্ডারি মানে আমাদের ভান্ডারি সাহেব? আবার কে? ওর চেয়ে ভালো হিসেব রক্ষক রাঁচি শহরে নেই, সারা বিহারেও আছে কিনা সন্দেহ। শেষকালে একটা কেলেঙ্কারি হবে স্যার। কিন্তু সদারঙ্গনী জবাব দিলেন না। এমনভাবে তাকালেন প্রিয়র দিকে যে সে বেচারি পালাবার পথ পায় না।
সন্ধ্যাবেলা ডাক্তার সাহেবকে জনান্তিকে পেয়ে শ্রবণা বললে, আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। হ্যাঁ মা, তোমার সঙ্গে আমারও কয়েকটা কথা আছে। তা তোমার বক্তব্যটাই আগে শুনি। ও তো নিজের সম্বন্ধে কিছুই জানে না, ওর বাবার নামটা পর্যন্ত নয়। আপনি নিশ্চয়ই জানেন ওর পরিচয়। সবটা নয়, তবে অনেকটা জানি, জানাবো তোমাকে। আচ্ছা, ওকে কি কিছুই বলা যাবে না? আমার তো মনে হয় এখন যাবে। ও এতদিনে বেশ স্বাভাবিক হয়ে গেছে। এই বিয়েটা মিটে গেলে আমার মনে হয় ওর রোগের পুনরাক্রমের আশঙ্কাটাও ঘুচবে। তখন ওকে জানানো যাবে ওর পূর্ব ইতিহাসটা। আসল কথা হচ্ছে মানসিক শান্তি। সেটার যেটুকু অভাব আছে তুমিই মিটিয়ে দিতে পারবে, এই ভরসা আমি রাখি। আমি শুনেছি ও পাগল হয়ে গিয়েছিল। না না, ভুল শুনেছ তুমি। ভুল? হ্যাঁ, ভুল। পাগল কাকে বলে? যার চিন্তাধারায় কোনো পারম্পর্য নেই। ওয়ান হু হ্যাজ নো সিকোয়েন্স ইন হিজ থট প্রসেস। সে জাতের পাগলও কোনোদিনই হয়নি। ওর যা হয়েছিল তাকে বলে ট্রমাটিক অ্যামনেশিয়া, অর্থাৎ আঘাতজনিত কারণে স্মৃতি বিভ্রম। আরও কতগুলো আনুষঙ্গিক কমপ্লিকেশনস অবশ্য ছিল। ওর মাথায় একটা আঘাত লেগেছিল। প্রিয়র কপালে, লক্ষ্য করে থাকবে, একটা কাটার দাগ আছে। সেই আঘাতের শকে ও স্তম্ভিত হয়ে গিয়েছিল। ও আত্মপরিচয় ভুলে গিয়েছিল। বস্তুত শুধু আত্মপরিচয়টুকু নয়, আঘাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওর যা কিছু অ্যাকোয়ার্ড নলেজ ছিল সবই প্রায় ও ভুলে গিয়েছিল। 17 বছর বয়সে আবার নতুন করে সে সদ্যজাত শিশু হয়ে পড়েছিল মনের দিক থেকে। এরকম কেস অবশ্য খুব কম পাওয়া যায়। তিল তিল করে পূর্ব অভিজ্ঞতাগুলো নতুন করে ফিরে এসেছে। শুধু আসেনি পূর্ব পরিচয়ের স্মৃতি, সেটা ওর অবচেতন মন ইচ্ছে করেই ভুলে থাকতে চায়। কিন্তু সেসব কথা মনে পড়িয়ে দিলে ওর কি মনে পড়বে না? যেখানে ওর বাল্যকাল কেটেছে সেখানে গেলেও কি ওর মনে পড়বে না? ওর বাবা মা ভাই বোনদের হঠাৎ পথে ঘাটে দেখলেও কি ও চিনতে পারবে না? বলা কঠিন। অবশ্য যতদূর জানি ওর বাবা মা ভাই বোন কেউই নেই, কিন্তু বাল্যের পরিবেশে গেলে হয়তো ওর সব কথা মনে পড়ে যাবে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন এই যে সেটা মনে পড়ে যাওয়া কি ওর পক্ষে মঙ্গলের হবে? ওর কি আবার স্মৃতিভ্রংশ হয়ে যেতে পারে? হ্যাঁ, পারে। যে বুনিয়াদের ওপর ওর মানসিক স্থাপত্য খাড়া হয়ে আছে, এই বুনিয়াদে কোনো বৈপ্লবিক পরিবর্তন হলে সমস্ত কাঠামোটা ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। মানসিক স্থাপত্যের বুনিয়াদ বলতে আপনি কি বোঝাতে চাইছেন? এই বুনিয়াদ ওর মা, ওর মায়ের নৈতিক চরিত্র। ওর মা? কে ওর মা? জবাবে ডাক্তার সাহেব বলেন, বেশ, বিকালে হুড্রু ফলস দেখে এসো। বরং গাড়িটা নিয়ে যাও, ডেভিড চালাবে, আমার গাড়ির প্রয়োজন নেই। একটু হকচকিয়ে যায় শ্রবণা। পর মুহূর্তে অনুভব করে ওর পিছনে এসে দাঁড়িয়েছে প্রিয়দর্শী। সে বলে, আমাকে বাদ দিয়ে বেড়াতে যাবার পরামর্শ হচ্ছে বুঝি? এই দেখো, চোরের মন বোঁচকার দিকে। একটু গোপন পরামর্শ করবারও জো নেই এখানে। ওরা বিকেলে হুড্রু জলপ্রপাত দেখতে গেল। ডেভিড নয়, শেষ পর্যন্ত সদারঙ্গনী নিজেই ড্রাইভ করে নিয়ে গেলেন ওদের। রামদয়াল টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে বসল সামনের সিটে। অলকাকেও ডেকে নিল শ্রবণা, কোনো আপত্তি শুনল না। উচ্চ মালভূমির উপল মুখর পথে এঁকে বেঁকে চলতে চলতে পার্বত্য স্রোতস্বিনী হঠাৎ দুরন্ত উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়েছে নিম্নভূমির উপরে। বর্ষাকালে এর ভরা যৌবন দেখবার মতো, সেই রূপ ভয়ঙ্কর সুন্দর। এখন সে ঘোলা জলের উন্মাদনা নেই, ফটিক স্বচ্ছ নীল জলের সংকীর্ণতর ধারা। তবু সমস্ত এলাকাটা গমগম করছে হুড্রুর নিরুদ্ধ গুমরানিতে। সূক্ষ্ম জলকণার একটা ভাসমান লুটা জালে পরন্ত সূর্যের আলোয় 7 রঙা ইন্দ্রধনু। দূরে দূরে আরও কয়েকটি ট্যুরিস্ট দল, ওরাও এসেছে রাঁচি থেকে জলপ্রপাত দেখতে। পাথরের উপর সমতলে একটা স্থানে ওরা এসে বসে।
রামদয়াল গাড়ি থেকে নামিয়ে আনে টিফিন কেরিয়ার, চায়ের ফ্লাস্ক, গ্লাস, প্লেট। অলকা খাবারগুলো প্লেটে সাজিয়ে দেয়। ডাক্তার সাহেবের দিকে একটি প্লেট বাড়িয়ে ধরে শ্রবণা। সদারঙ্গনী বলে, না না, আমাকে অত দিও না, অবেলায় এসব খেলে আমার হজম হবে না। শ্রবণা দ্বিতীয় প্লেটখানা প্রিয়দর্শীর দিকে এগিয়ে দেয়, বলে, আপনার তো আর হজমের বয়স হয়নি, আসুন। প্রিয়দর্শী জবাব দেয় না, অন্যমনস্কভাবে প্লেটটা হাত বাড়িয়ে নেয়, কিন্তু খায় না। জলপ্রপাতের দিকে ছুটে যাওয়া জলধারার দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। অলকা রামদয়ালের ভাগটা সরিয়ে রাখছিল, আর চোখে প্রিয়দর্শীকে দেখে নিয়ে বলে, কি ভাবছেন বলুন তো? না না, কিছু না। প্রিয়দর্শীর তন্ময় ভাবটা কেটে যায়, প্লেট থেকে লুচি তুলে নেয়। শ্রবণা বলে, উনি ভাবছিলেন ঠিক এমনিভাবে ওকে আর কোনো মেয়ে কি প্লেট অফার করেছিল আর বলেছিল, আপনার তো খাবার বয়স যায়নি, আসুন। কি আশ্চর্য, তুমি কি করে জানলে আমি কি ভাবছি? কেমন করে জানলাম সে কথা অবান্তর। তোমার জীবনে এই ঘটনা ঘটেছিল ট্রেনের কামরায়। যে মেয়েটি তোমাকে প্লেটটা এগিয়ে দিচ্ছিল তার নাম? মনে পড়েছে, তাই হঠাৎ তুমি আপনি বলেছ। শুধু শুধু লেগ পুলিং। অলকা মিটিমিটি হাসতে থাকে। প্রিয়দর্শী বলে, জানেন ডাক্তার সাহেব, এই ব্যাপারটা আমার প্রায়ই হয়। কোনো একটা ঘটনা ঘটা মাত্রই মনে হয় এমন একটা ব্যাপার, ঠিক এই রকমই একটা ঘটনা আমার জীবনে আগেও ঘটেছে। যেই কথাটাই মাত্র শুনলাম সেটা যেন আগেও শুনেছি। তখনই আমি অন্যমনস্ক হয়ে পড়ি, ভুলে যাওয়া স্মৃতিটাকে ফিরিয়ে আনতে চাই, কিন্তু পারি না। আবার কেমন যেন সব মিলিয়ে যায়। এই তো এক্ষুনি যেমন হলো আর কি। এক্ষেত্রে ট্রেনের মধ্যে যে মেয়েটি খাবার অফার করেছিল সে আর শ্রবণা একই লোক, ফলে সমস্যাটা সহজেই মিটে গেল। কিন্তু কখনো কখনো এমন হয় যে 2-3 দিন আমি শুধু অন্ধকারেই হাতড়ে বেড়াই। এক রাত্রের কথা বলি, মেসে একা ঘুমোচ্ছি, রাত প্রায় 12টা হবে। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। থাক বাপু, ওসব ভুতুরে গল্প থাক, শুনুন ডাক্তার সাহেব। না না, 1 মিনিট, ব্যাপারটা একটু শোনা যাক। কি হয়েছে? হ্যাঁ, যা বলছিলাম, দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। প্রথমটা ভেবেছিলাম আমার রুমমেট সিনেমা দেখে ফিরেছে বুঝি, অত রাতে আর কি আসবে। ওমা, উঠে গিয়ে দরজা খুলতেই, কি সব আবল তাবল গল্প বলছে বলে তো? বারে বারে ওকে থামিয়ে দিচ্ছ কেন শ্রবণা? ডাক্তার সাহেব বিরক্ত হয়ে বলে ওঠে। অলকাও বিরক্ত হয়ে বলে ওঠে, বেশ করছে দিচ্ছে। প্রিয়দর্শী বাবু ডাক্তারের কাছে যা ইচ্ছে কনফেশন করতে পারে, কিন্তু আমাদের সামনে কেন? হঠাৎ যেন সম্বিত ফিরে পায় প্রিয়। লাজুক লাজুক মুখে বলে, ও আচ্ছা আচ্ছা, না না, আম সরি। ডাক্তার সাহেব পাইপটা বার করতে করতে 3 জনের দিকে পরপর তাকিয়ে বলেন, আই সি। অস্বস্তিকর পরিবেশটা কাটিয়ে উঠবার উদ্দেশ্যেই প্রসঙ্গটা বদলে নেয় শ্রবণা। প্রশ্ন করে, আচ্ছা, আপনার হাসপাতালের নাম করুণাময়ী হলো কেন? করুণাময়ী কে? ডাক্তার সাহেব পাউচ থেকে পাইপে তামাক ভরছিলেন, বললেন, এটা একটা হাসপাতাল নয় শ্রবণা, এর নাম করুণাময়ী স্যাংচুয়ারি, উন্মাদ আশ্রম নয়। আর করুণাময়ী নামের ইতিহাসটা বলতে গেলে আমার জীবনের আদি পর্বের অনেক কথাই বলতে হয়। অলকা বলে, কিছু কিছু আমি জানি, তবে সবটা নয়, বলুন না একটু শুনি। একটুক্ষণ চুপ করে কি যেন ভেবে নেন সদারঙ্গনী। পাইপটা ধরিয়ে নিয়ে শুরু করেন তার কাহিনী। সদারঙ্গনী সাহেব এদেশে শিক্ষা শেষ করে মার্কিন মুলুকে গিয়েছিলেন মনোবিজ্ঞান বিষয়ে বিশেষ একটা গবেষণা করতে। ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রটি বিদেশেও সসম্মানে উত্তীর্ণ হয়ে গেলেন একের পর এক পরীক্ষার ধাপে। শেষে আমেরিকার বোর্ড অফ সাইকিয়াট্রিক অ্যান্ড নিউরোলজি ওর মাথায় এমন একটি সম্মান মুকুট পরিয়ে দিলেন যা অতি অল্প কয়েকজন এশিয়াবাসীর ভাগ্যে জুটেছে। মার্কিন মুলুকে লোভনীয় এবং সম্মানজনক একটি পদ তাকে অফার করা হলো। সবিনয়ে তিনি সেটা প্রত্যাখ্যান করলেন। বলেছিলেন বিদেশে যা তিনি শিখেছেন স্বদেশেই তার প্রয়োগ করতে চান।
ভারতীয় দূতাবাসের মাধ্যমে তার মনোবাসনার কথা দিল্লির বড় কর্তাদের কাছে পেশ করলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর ওর আবেদনে সাড়া দিল। কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি মানসিক চিকিৎসালয়ে তাকে সহকারী প্রধান কর্ণধারের চাকরিটি অফার করা হলো। মার্কিন মুলুকে থাকতেই এই চিঠি হস্তগত হলো তার। সদারঙ্গনী হিসেব কষে দেখেননি, কিন্তু যে অধ্যাপকের অধীনে গবেষণা করেছিলেন তিনি সদারঙ্গনীর দৃষ্টিটা এদিকে আকর্ষণ করেন। মার্কিন ভূখণ্ডে বিদেশি মুদ্রায় যে অর্থ তিনি উপার্জন করতে যাচ্ছিলেন তার প্রায় 1/4 দিতে চেয়েছেন ভারত সরকার। সদারঙ্গনী তার শিক্ষককে সবিনয়ে বলেছিলেন, ভারতবর্ষ বড় গরিব দেশ স্যার। শুনে উনি মৃদু হেসেছিলেন, সেই বিশ্ববিশ্রুত মনস্তত্ত্ববিদ। ছাত্রের ডান হাতটা টেনে নিয়ে তাতে মৃদু চাপ দিয়ে বলেছিলেন, আই বেগ টু ডিফার। যে দেশে তোমার মতো ছেলে জন্মায় সে দেশ মোটেই গরিব নয়। দেশে ফিরে এলেন সদারঙ্গনী, যোগদান করলেন কর্মস্থলে। নিয়োগকর্তা দুঃখ প্রকাশ করেছিলেন, বাধ্য হয়ে তোমাকে সহকারী প্রধানের পদটা দিতে হচ্ছে। তোমার বয়স মাত্র 28 বছর। যিনি তোমার বস তিনি আর বছর তিনেকের মধ্যে অবসর গ্রহণ করবেন, তখন তুমি এই প্রতিষ্ঠানের কর্ণধার হবে। কি আর করা যায় বলো, সরকারি আইন। সে তো বটেই, কিন্তু কর্মক্ষেত্রে দেখা গেল ওই সরকারি আইনটাই প্রতি পদে জগদ্দল পাথরের মতো পথরোধ করে দাঁড়াচ্ছে। মনোবিজ্ঞানের অধুনাতন পরীক্ষা নিরীক্ষার খবর এরা কেউ রাখে না। মান্ধাতার আমলের চিকিৎসা পদ্ধতি আমূল সংস্কার করা উচিত। একটা মানুষ যদি কোনো কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন তাকে শুধু ওষুধ প্রয়োগে ভালো করে তোলা যায় না, আচার ব্যবহারে সর্বতোভাবে তাকে সেই গর্ত থেকে টেনে তুলতে হবে স্বাভাবিকতার মালভূমিতে। তাকে বিশ্বাস করতে হবে, তার উপর নির্ভর করতে হবে সব ক্ষয়ক্ষতি স্বীকার করেও। তুমি পাগল, তুমি বাতিল, তুমিই আমাদের স্কন্ধে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছো, সুতরাং তুমি ওষুধ খাও, ঘরে বন্ধ হয়ে থাকো। এই দৃষ্টিভঙ্গি থাকলে কোনো ফল হবে না। তরুণ বৈজ্ঞানিক অনেক খেটে প্রস্তুত করলেন তার স্কিম। তার বস এই পরিকল্পনার অনেক কিছুই বুঝতে পারলেন না, কিন্তু সে কথা স্বীকার করতে বাধ্য বোধহয়। কোনো মন্তব্য না করেই স্কিমটা উপরে পাঠিয়ে দিলেন। স্বাস্থ্য দপ্তরের কোন আলমারির কোন ফাইলে সেটার অন্তিম গতি হলো জানবার কৌতূহলের তাড়নায় সদারঙ্গনী নিজ ব্যয়ে দিল্লি দৌড়লেন ছুটি নিয়ে। পাত্তা পেলেন না। গতানুগতিকভাবেই কাজ করে চলেন। কিছুদিনের মধ্যেই অনুভব করেন এইভাবে চলতে চলতে অচলায়তনের একটি স্থবির অঙ্গ হয়ে পড়বেন ক্রমশ। 3 বছর পর এই প্রতিষ্ঠানের সর্বময় কর্তা হই বা কি চতুর্বর্গ লাভ হবে? বাঁধা ছকের বাইরে তো পা বাড়াতে পারবেন না কোনোদিন। এই সময় নতুন করে তিনি ভাবতে শুরু করেন এই চাকুরিতে ইস্তফা দিয়ে আবার বিদেশেই ফিরে যাবেন কিনা। দেশের কল্যাণ তো তার পক্ষে সম্ভব হলো না। পাত্র যদি ফুটো হয় অমৃত ঢেলে কি লাভ? দেশ তো তাকে চায় না, তার শিক্ষাকেও চায় না, বিজ্ঞানের নবতম আবিষ্কারের আশীর্বাদকেও চায় না। দেশের প্রতি তার কর্তব্য আছে, সেই কর্তব্য যদি তাকে করতে না দেওয়া হয় তাহলে অন্তত মনুষ্য সমাজের প্রতি তিনি তার দায়িত্ব কেন পালন করে যাবেন না? কেবলমাত্র লজ্জা, একমাত্র সংকোচ সেই বিশ্ববরেণ্য অধ্যাপককে এবার গিয়ে জানাতে হবে ভারতবর্ষ তাকে ফিরিয়ে দিয়েছে। ঠিক এই সময় ঘটল একটা ঘটনা যাতে মোড় ঘুরে গেল সদারঙ্গনীর জীবনে। প্রেমচাঁদ সিং নামে একজন ধনী জুয়েলারের একমাত্র ছেলেটি বদ্ধ উন্মাদ হয়ে আশ্রয় নিল ওদের হাসপাতালে। তাকে রাখা হলো একটি নির্জন একান্ত কক্ষে। যে পরিচারক তার ঘরে খাবার পৌঁছে দিতে যায়, জল দিতে যায়, যে জমাদার ময়লা সাফা করতে যায়, সে তাদের আক্রমণ করে। ফলে ওর হাত পা বেঁধে দেওয়ার হুকুম দেওয়া হলো। সদারঙ্গনী আপত্তি জানালেন, ওর আপত্তি টিকল না। বড় কর্তা ওর কথা মানতে রাজি হলেন না। বললেন, দেখছেন না, ও হলো ভেরুলেন্ট টাইপ, বেঁধে না রাখলে ওর ঘরে কেউ ঢুকতেই পারবে না। কেন পারবে না? কই, আমাকে তো মারতে আসছে না। আপনি রোজ ওকে খাবার দিতে আসবেন, ঘর সাফা করবেন। সদারঙ্গনী এই কথার জবাবে মেজাজ ঠিক রেখেই বললেন, যারা সেসব কাজ করে তাদের শেখাতে হবে কায়দাটা। না, ওইসব থিওরিটিক্যাল কথাবার্তা বাস্তব ক্ষেত্রে অচল।
সদারঙ্গনী তবুও যুক্তির সাহায্যে বোঝাতে চাইলেন ছেলেটির ভুল চিকিৎসা হচ্ছে। বড় কর্তার ধৈর্যচ্যুতি ঘটল। বললেন, যতদিন আমি এই চেয়ারে বসে আছি ততদিন আমার হুকুমেই চলবে সব। যাদের অসুবিধা হবে তারা অন্যত্র সরে গেলেই ভালো হয়। তবু অসীম ক্ষমায় সদারঙ্গনী উপেক্ষা করে গেলেন এই রূঢ় ভাষণ। শুধুমাত্র রুগীটির মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে শ্যামসুন্দরের কেসটা একটা অ্যাকিউট নিউরোস্থেনিয়ার কেস। ওর এই দশা হয়েছে একটা সেক্সুয়াল পারভার্সন থেকে। ওর যে সাইকো অ্যানালিটিক্যাল ডায়াগনোসিস আমি করেছি সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার ডায়াগনোসিস ঠিক হয়েছে, প্রগনোসিসটা নয়। বছরখানেক আগে হলেও এই রোগের কিছুটা উপশম হয়তো সম্ভব ছিল। এখন ও শিবের অসাধ্য। কিন্তু চেষ্টা তো করে দেখতে হবে। কি চেষ্টা করবেন? বিয়ে দেবেন শ্যামসুন্দরের এই অবস্থায়? না, তা দেওয়া যাবে না, কিন্তু হাত পা বেঁধে ফেলে রেখে দিলেই বা ওকে ভালো করে তুলবেন কেমন করে? আপনি অহেতুক তর্ক করছেন ডক্টর সদারঙ্গনী। আমি তো আগেই বলেছি এই রোগী ভালো হবার নয়। যে ক বছর বাঁচবে ওইভাবেই ওকে বেঁধে রাখতে হবে। ওর যা ক্ষতি হয়েছে তার আর কোনো চারা নেই। দেখতে হবে ও যেন সমাজের কোনো ক্ষতি না করে। ডাক্তার সাহেব ম্লান হেসে বলেছিলেন, অর্থাৎ এটা মানসিক চিকিৎসালয় নয়, কয়েদখানা। রুখে উঠেছিলেন বড় কর্তা। তাহলে আপনি কি করতে চান? যেমন করে হোক ওর অবদমিত কামনাটা চরিতার্থ করতে, তারপরেই ও ভালো হতে শুরু করবে। আর সেটা কেমন করে সম্ভবপর করা যাবে? হাসপাতালে প্রস্টিটিউট আমদানি করতে চান বোধ হয়। এক্স্যাক্টলি। এছাড়া আমি তো কোনো পথ দেখি না। বাবা, আর সেই প্রস্টিটিউটকে যে টাকা দিতে হবে তার ভাউচার বোধ করে আমাকে এজিসিআরে পাঠাতে হবে ক্যাশ অ্যাকাউন্টের সঙ্গে। হ্যাঁ, তা তো হবেই। খরচ যা হলো তার হিসেব দিতে হবে বই কি। বড় কর্তার মুখ চোখ লাল হয়ে ওঠে। এরপরেও ধৈর্য রক্ষা করে বলেন, চমৎকার। আর চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, পারিশ্রমিক নিয়ে মেয়েটি ঠিকমতো কাজ করছে কিনা সেটাকে দেখবে আপনি? আমি যারা এই ব্যবস্থাপনা করছে? বুঝেছি। মাফ করবেন ডক্টর সদারঙ্গনী, আমার মনে হয় আপনার নিজেরই চিকিৎসা প্রয়োজন। বোধ করি এজন্যই আপনি ব্যাচেলার। হোয়াট ডু ইউ মিন? চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন সদারঙ্গনী। ইউ নো হোয়াট আই মিন। বড় কর্তা উঠে দাঁড়িয়েছিলেন চেয়ার ছেড়ে। কুৎসিত হেসে বলেছিলেন, আপনার চিকিৎসা পদ্ধতি প্রমাণ করে যে আপনি মিক্সোস্কোপিয়ায় ভুগছেন। ডক্টর সদারঙ্গনী এই অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছিলেন, মুখে নয় হাতে। কোষে একটা চর বসিয়ে দিয়েছিলেন তার বসের গণ্ডদেশে। বিভাগীয় অনুসন্ধান চালানো হয়নি। তার কারণ নিজের ঘরে ফিরে এসেই সদারঙ্গনী পদত্যাগপত্র পেশ করেছিলেন। অনতিবিলম্বে তার পদত্যাগপত্র গৃহীত হয়ে এলো। এত শীঘ্র সরকারি ফাইল সচরাচর নড়ে না, এই ক্ষেত্রে নড়েছিল। সদারঙ্গনীর প্রথমটা ধারণা হয়েছিল যে তার কারণ ওরা কেলেঙ্কারিটা ঝুলিয়ে রাখতে চাননি। এই লজ্জাকর অধ্যায়টা অবিলম্বে চাপা দিতে ব্যগ্র হয়ে উঠেছিলেন। আসল কারণ যে তা নয় এটা তিনি জানতে পারেন অনেক পরে। দিল্লির যে বড় কর্তা ওর পদত্যাগপত্রটায় অ্যাকসেপ্টেড বলে সই দিলেন তৎক্ষণাৎ, কোনো অনুসন্ধান না করেই তার একটি ভাইপো মনস্তত্ত্বের একটি মামুলি দেশি ডিগ্রি নিয়ে বেকার বসেছিল। সে যাই হোক, এমন মুখরোচক খবরটা চাপা থাকল না। হাসপাতালের ভিতরে এবং বাইরে পল্লবায়িত হয়ে সংবাদটা ঘূর্ণি হাওয়ার বেগে ছুটোছুটি করতে থাকে। একদিন সদারঙ্গনীর বাড়িতে দেখা করতে এলেন পাগল ছেলেটির বাবা হীরক ব্যবসায়ী প্রেমচাঁদ সিং। তিনি প্রশ্ন করলেন, আপনি কি শ্যামসুন্দরকে ভালো করে দিতে পারেন ডাক্তারবাবু? সদারঙ্গনী বললেন, তার আগে বলুন ওরা কতদূর কি পারবেন বলছেন? ওরা তো বলছেন এই রোগ ভালো হবার নয়, তাকে চিরকাল ওখানেই আটকে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্য পেইং বেডে। আর আমি বলছি ও সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে আমার নির্দেশ মতো চিকিৎসা করলে। 2 থেকে 2.5 বছর, ম্যাক্সিমাম 3 বছর, গ্যারান্টিড। ডক্টর সদারঙ্গনী, আপনি কি ওর দায়িত্ব নিতে রাজি আছেন? আছি। অনেক খরচ পড়বে কিন্তু আপনার। কত খরচ পড়বে? 50,000? 1 লাখ? না না, অত খরচ পড়বে না। আপনি ওর ভার নিন ডাক্তার সাহেব।
আপনি তো চাকরি ছেড়েই দিয়েছেন। নতুন চাকরি না পাওয়া পর্যন্ত এখানে আপনি যা পাচ্ছিলেন তাই আমার কাছ থেকে নিয়ে আপনি চেষ্টা করে দেখুন। আর যদি শ্যামসুন্দরকে আপনি ভালো করে দিতে পারেন। না ডাক্তার সাহেব, আপনি বলুন তাহলে আপনাকে কি দিতে হবে? আমাকে সেজন্য এক কপরদকও দিতে হবে না, তবে কথা দিন যদি আপনার ছেলেকে আমি ভালো করে দিতে পারি তাহলে এমন একটা হাসপাতাল আপনি তৈরি করে দেবেন যেখানে আমি নিজের ইচ্ছায় চিকিৎসা করতে পারি। সদারঙ্গনীর হাত দুটি ধরে ধনকুবের বলেছিলেন, আমি রাজি। কাহিনী এখানে শেষ করে ডক্টর সদারঙ্গনী হাসলেন। শ্রবণা বলল, তারপর? তারপর আবার কি, গল্পের তো এখানেই শেষ। সে কি? আর শ্যামসুন্দরের কি হলো? এই প্রশ্ন অবান্তর। ছোট গল্পের তো এভাবেই শেষ হয়। অলকা বলল, কিন্তু গল্পের নাম যে করুণাময়ী স্যাংচুয়ারি, করুণাময় চরিত্রটাই তো এলো না। পাইপ থেকে ছাইটা ঝাড়তে ঝাড়তে সদারঙ্গনী বললেন, করুণাময়ী হচ্ছে শ্যামসুন্দরের মায়ের নাম, প্রেমচাঁদ সিংজির স্বর্গগতা স্ত্রী। অর্থাৎ করুণাময় স্যাংচুয়ারি হচ্ছে সিংজির কাছে তাজের স্বপ্ন? হ্যাঁ। প্রিয়দর্শী কিন্তু কিচ্ছু বলল না। সে ভাবছিল ওই কথাটা ছোট গল্পের তো এইভাবেই শেষ হয়। এই কথাগুলো সে যেন আগেও কোথায় শুনেছে। সে কেমন যেন অন্যমনস্ক উদাস হয়ে যায়। আজকের পর্বটা এখানে শেষ করলাম। আশা করছি ভালো লেগেছে। কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। পরের পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।